সবাইকে শুভ সকাল জানিয়ে ক্লাসটা শুরু করছি। আজকে ক্লাসে আমার আলোচনার বিষয় থাকবে হচ্ছে 3টে ভাইরাস নিয়ে। টোবাকো মোজাইক ভাইরাস অর্থাৎ টিএমভি ভাইরাস, টি2 ভাইরাস এবং সেই সাথে হচ্ছে বর্তমানে বহুল আলোচিত নোভেল করোনা ভাইরাস। এই 3টে ভাইরাসের গঠন সম্পর্কে আজকে আমরা জানবো। আমরা পড়ছিলাম হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্রের অণুজীব অধ্যায়টা পড়ছিলাম, 4র্থ অধ্যায় অণুজীব অধ্যায়। তো ওই অধ্যায়ের উপর এটা হচ্ছে আমার দ্বিতীয় লেকচার। তো প্রথমে যেটা দেখতে যাব সেটা হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। টোবাকো মোজাইক ভাইরাসটা কে আবিষ্কার করেছিলেন? দিমিত্রি আইভানোভস্কি, রাশিয়ান বিজ্ঞানী ছিলেন। এর আগের ক্লাসে কথাটা মনে হয় বলে গিয়েছিলাম আমি, যে উনি তামাক গাছে তখন যে একটা ডিজিজ হতো, রোগ হতো, যে তামাকের পাতার মধ্যে হচ্ছে ছোপ ছোপ করে তোমার বাদামি বর্ণের কিছু দাগ দেখা যেত, যেটাকে এর আগেই দিমিত্রি আইভানোভস্কির আগেই হচ্ছে আরেকজন বিজ্ঞানী ছিলেন যেটাকে তামাকের মোজাইক রোগ বলে নাম দিয়েছিলেন। ঠিক আছে, উনি তো এরপর দিমিত্রি আইভানোভস্কি করলেন কি, ওই গাছের আক্রান্ত গাছের পাতার রসগুলো সংগ্রহ করে সেটাকে উনি একটা ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দিয়ে ছাঁকলেন। ছাঁকার পর যে তরলটা পাওয়া গেল সেটাকে উনি একটা সুস্থ তামাক গাছে প্রয়োগ করলেন। এরপরও দেখা গেল যে সুস্থ গাছে ওই তরলটা দিয়ে রোগ সৃষ্টি হয়েছে, এরকম দেখা গেল। তো তখন এ থেকে উনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তার মানে যে রোগ, যে জিনিসটা বা যে বিষটা, বিষাক্ত পদার্থটা হচ্ছে এই তামাক গাছে রোগ সৃষ্টি করছে, সেটা অবশ্যই ব্যাকটেরিয়া থেকে ছোট। এবং উনি তখন নাম দিয়েছিলেন যে এটা হচ্ছে একটা ভাইরাস। ভাইরাস শব্দটা প্রথম কিন্তু উনি ব্যবহার করেছিলেন, দিমিত্রি আইভানোভস্কি। এবং যে টিএমভি ভাইরাস, যেটা টোবাকো মোজাইক ভাইরাসটা, সো আমরা বলবো টোবাকো মোজাইক ভাইরাসটাই হচ্ছে দিমিত্রি আইভানোভস্কি আবিষ্কার করেছিলেন। আচ্ছা, যাই হোক, আবিষ্কারটা এখানে আমার আজকে মেন টপিক না। মেন টপিকটা হচ্ছে এটার গঠন। টিএমভি দেখতে কেমন? টিএমভি যেটা আছে এটা দেখতে হচ্ছে তোমার এরকম লম্বাটে, অর্থাৎ হচ্ছে দণ্ড আকার। এর দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত যদি করা হয়, দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের প্রায় 17 গুণ। প্রস্থটা কত এটা আগে জেনে নেই। প্রস্থটা হচ্ছে তোমার 15 থেকে প্রায় 18 ন্যানোমিটার। আর দৈর্ঘ্য যেটা আছে, দৈর্ঘ্যটা হচ্ছে 280 থেকে 300 ন্যানোমিটার দৈর্ঘ্য এবং প্রস্থ। তাহলে এটার আকারটা জানা গেল, দেখতে কেমন বললাম, দণ্ড আকার এবং দৈর্ঘ্য প্রস্থ বললাম। এখন এটা কি দিয়ে গঠিত? দুইটা জিনিস দিয়ে গঠিত বেসিক্যালি। এক নাম্বার হচ্ছে এখানে নিউক্লিক অ্যাসিড থাকছে, আর সাথে প্রোটিন থাকছে। নিউক্লিক অ্যাসিডের মধ্যে সেটা যেখানে যা আছে সেটা হচ্ছে ভেতরে তোমার সর্পিল আকারে স্পাইরালের মতো করে, তোমার যে স্প্রিং যেগুলো থাকে না, এরকম স্প্রিং এর মতো করে ভেতরে আরএনএ থাকবে, এক সূত্রক আরএনএ থাকছে। তাহলে উপর থেকে আমি নীল রং দিয়ে যেটা এঁকেছি, এটা কি? এটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ, অর্থাৎ বাংলা যদি বলি সেটা হচ্ছে এক সূত্রক আরএনএ। এক সূত্রক কথাটা লিখলাম এই জন্য, কারণ হচ্ছে তোমার একটা গোত্র আছে ভিউভাইরিডি। ভিউভাইরিডি গোত্রের মধ্যে যে ভাইরাসগুলো আছে এরা তোমার আরএনএ ভাইরাস হয়, এরা আবার দ্বিসূত্রক হয়ে থাকে। কিন্তু এর জন্য আমি এক সূত্রক যে এরা, এটা লিখে নিলাম। টিএমভি ভাইরাস যেটা আছে এরা সবসময় হচ্ছে এক সূত্রক আরএনএ থাকে এদের মধ্যে। আর এই যে তুমি স্পাইরাল গুলো দেখলে, এই যে আরএনএ গুলো দেখতে পেলে, এই আরএনএ এর সাথে আরএনএ যে সূত্রটা আছে এর মধ্যে এরকম করে কিছু প্রোটিন এর মধ্যে ঝুলে থাকে। কিছু প্রোটিনের ছোট্ট ছোট্ট একক এখানে ফুলের মতো করে চারপাশ থেকে এরকম ঘিরে ধরে রেখেছে। ঠিক আছে, আবার এই যে এখানেও আছে এরকম চারপাশ থেকে ঘিরে ধরে রেখেছে। এরপর একসাথে হওয়ার পর আমরা জিনিসটা এরকম দেখতে পাচ্ছি, স্পাইরাল করে থাকে। তাহলে এই যে প্রোটিন বাইরের দিকে যে আমরা যে দেখতে পাচ্ছি, সামগ্রিকভাবে এখানে যতগুলো প্রোটিন আছে সবগুলাকে একসাথে করে এই স্তরটাকে বলা হয় হচ্ছে ক্যাপসিড। ভেতরে হচ্ছে এক সূত্রক আরএনএ, আর বাইরের দিকে প্রোটিনের যে গুচ্ছগুলো আমরা দেখতে পাচ্ছি আঙুরের থোকার মতো ঝুলে আছে, এগুলোকে বলা হচ্ছে, এই স্তরটাকে বলা হচ্ছে কি ক্যাপসিড। এই ক্যাপসিডটা কি দিয়ে গঠিত? এই ক্যাপসিডের মধ্যে থাকছে হচ্ছে কিছু ছোট্ট ছোট্ট উপ একক, যেটাকে বলা হয় হচ্ছে ক্যাপসোমিয়ার। ক্যাপসোমিয়ার গুলো দেখতে হচ্ছে এরকম থাকছে, ফুলের পাপড়ির মতো থাকছে এরকম, জাস্ট ফুলের পাপড়ির মতো ছোট ছোট উপ একক দিয়ে হচ্ছে এটা গঠিত, যেটাকে বলা হচ্ছে কি ক্যাপসোমিয়ার। তাহলে এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কি ক্যাপসোমিয়ার। বাংলা লিখে দিচ্ছি, ক্যাপসিডের উপ এককগুলা হচ্ছে ক্যাপসোমিয়ার। এখানে ক্যাপসোমিয়ারের সংখ্যা হচ্ছে প্রায় তোমার 2130 থেকে প্রায় 2200 পর্যন্ত। ক্যাপসো
ক্যাপসোমিয়ার। তাহলে এই ক্যাপসোমিয়ারের সংখ্যা কত বললাম? 2130 থেকে প্রায় 2200টা থাকে ক্যাপসোমিয়ার। এখন এই ক্যাপসোমিয়ার আবার কি দিয়ে গঠিত? ক্যাপসিড, ক্যাপসোমিয়ার যেটাই বলো না কেন, এগুলো কি দিয়ে গঠিত? এগুলো কিছু প্রোটিন দিয়ে গঠিত। তাহলে আমরা জানি প্রোটিন কি দিয়ে গঠিত হয়? অনেকগুলো অ্যামিনো অ্যাসিড যখন পাশাপাশি একত্রিত হয়ে পেপটাইড বন্ড দিয়ে যুক্ত হয় তখন এদেরকে আমরা বলি হচ্ছে এটা একটা প্রোটিন বলছি। তাহলে এই ক্যাপসোমিয়ার, এক একটা ফুলের পাপড়ির মতো যে ক্যাপসোমিয়ার আছে, এতটুকু প্রোটিন তৈরি করতে এখানে অ্যামিনো অ্যাসিডের প্রয়োজন হয় হচ্ছে 158টা অ্যামিনো অ্যাসিড এখানে প্রয়োজন হয়। আবারও বলছি, 158টা অ্যামিনো অ্যাসিড একসাথে যুক্ত হয়ে তৈরি করছে একটা ক্যাপসোমিয়ার, অর্থাৎ আঙুরের মতো একটা অংশ বা ফুলের পাপড়ির মতো একটা অংশ। এই ক্যাপসোমিয়ারগুলা 2130 থেকে 2200টা পর্যন্ত এসে এই আরএনএ যেগুলো ছিল আরএনএর সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে এই ভাইরাসটার দেহের যে বাইরের যে জায়গাটা, বাইরের দিকটা তৈরি করছে, বাইরের দিকটাকে আমরা বলছি প্রোটিনের যে আবরণটা, সেটাকে বলছে ক্যাপসিড তৈরি করছে। তাহলে মূলত এর দেহের দুটো অংশ, একটা হচ্ছে আরএনএ আর হচ্ছে ক্যাপসিড। ক্যাপসিড হচ্ছে বাইরের প্রোটিন লেয়ারটা, আর আরএনএ সূত্রটা হচ্ছে মাঝখানে থাকছে। এখন এই যে আরএনএ সূত্রক যেটা বললাম, এই আরএনএ সূত্রক আমরা জানি ডিএনএ এবং আরএনএ কি দিয়ে গঠিত থাকে। ডিএনএ হচ্ছে তোমার কিছু ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইডের একটা সমন্বিত অবস্থা, আর আরএনএ হচ্ছে শুধুই রাইবো নিউক্লিওটাইডের এক সমন্বিত রূপ। অর্থাৎ এখানে হচ্ছে কিছু নিউক্লিওটাইড থাকছে, আরএনএ গঠন করতে কিছু নিউক্লিওটাইড প্রয়োজন হচ্ছে। নিউক্লিওটাইড জিনিসটা কি আমি একটু আবার মনে করে দিচ্ছি, প্রথম অধ্যায়ে পড়েছিলে, কোষের গঠন যখন পড়েছিলে তখন পড়েছিলে। নিউক্লিওটাইড মানে হচ্ছে একটা নাইট্রোজেন বেস থাকবে, নাইট্রোজেন ক্ষারক যেগুলো আছে ওগুলো থাকবে একটা, সেই সাথে তোমার হচ্ছে একটা পেন্টোজ সুগার যুক্ত হবে এখানে, যেহেতু আরএনএ এখানে রাইবোজ সুগার যুক্ত হচ্ছে, সেই সাথে একটা ফসফরিক অ্যাসিডের সাথে এরা যুক্ত হবে। এই তিনজন যখন একসাথে হচ্ছে, একটা নাইট্রোজেন ক্ষারক, সেই সাথে একটা পেন্টোজ সুগার, সেই সাথে একটা ফসফরিক অ্যাসিড, এই তিনজনকে তখন যখন তিনজনের মধ্যে একটা বন্ধনের সৃষ্টি হচ্ছে তখন এদেরকে কি বলা হচ্ছে? এদেরকে বলা হচ্ছে একটা নিউক্লিও টাইড। তাহলে এরকম 6500টা নিউক্লিওটাইড একসাথে যুক্ত হয়ে তৈরি করবে হচ্ছে এই টিএমভি যেটা আছে, টিএমভির ভেতরে যে তোমার আরএনএটা আছে সেটা তৈরি করছে। সেটা তৈরি করতে গেলে লাগছে হচ্ছে 6500টার মতো নিউক্লিওটাইড এখানে প্রয়োজন হচ্ছে। আর কি এখানে কিছু বলার আছে? ও, আরেকটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে এই যে অংশটা দেখলাম, তুমি উপর থেকে যদি তাকাও যে ভেতরে কি আছে, বাইরে তো বুঝলাম ক্যাপসিড, ভেতরের দিকটা কি আছে? ভেতরটা একেবারেই ফাঁকা, যে কোনো পাইপের ভেতরটা যেরকম ফাঁকা থাকে এরকম ভেতরে একেবারেই ফাঁকা থাকছে। এই যে ফাঁকা যে জায়গাটা আছে এটাকে বলা হচ্ছে সেন্ট্রাল কোর, সেন্ট্রাল কোর বলা হচ্ছে, বা এটাকে আরেকটা নামে ডাকা হয় কেন্দ্রীয় লুমেনও বলা হয়। এটাকে লুমেন মানে ফাঁকা জায়গা, কেন্দ্রীয় লুমেন ওটাকে বলা হয়, বা সেন্ট্রাল কোরও বলা হয়, দুইটাই রাইট। তাহলে এই ছিল হচ্ছে টিএমভি ভাইরাস। এখন আসি হচ্ছে টি2 ভাইরাসে আসি। টি2 ভাইরাস, এটা তার আগে জানতে হবে হচ্ছে টি2 ভাইরাসটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটাকে বলা হচ্ছে ব্যাকটেরিওফাজ। কেন ব্যাকটেরিওফাজ বলা হয়? ফাজ শব্দটার অর্থ হচ্ছে ভক্ষণ করা, খেয়ে ফেলা, টু ইট। তো ব্যাকটেরিওফাজ নামের ইয়েটা করো যে ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলতে পারে, ব্যাকটেরিওফাজ ভাইরাস মানে যে ভাইরাসটা ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে। ব্যাপারটা আসলে হয় কি, এই টি2 ভাইরাসটা যে আছে বা অন্যান্য ভাইরাস, কিছু কিছু ভাইরাস আছে, ওরা তাদের সংখ্যা বৃদ্ধি করার জন্য মাঝে মাঝে দেখা যায় যে এরা হচ্ছে কোনো একটা ব্যাকটেরিয়াকে আশ্রয় করে। একটা ব্যাকটেরিয়ার উপর যখন বসবাস করছে তখন যে ব্যাকটেরিয়ার ভিতরে সে ঢুকে যায়, সেখানে ঢুকে যে তার সংখ্যা বৃদ্ধি তো করে, কিন্তু দিন শেষে মানে হচ্ছে তার সংখ্যা বৃদ্ধির শেষে সে যখন বের হয়ে আসে, ওই ব্যাকটেরিয়ার প্রাচীর বিদীর্ণ করে বাইরে বের হয়ে আসে অনেকগুলো ছোট ছোট, অনেকগুলো ভাইরাস বাইরে বের হয়ে আসছে, ছোট ছোট না, পরিপূর্ণ ভাইরাস বের হয়ে আসছে। কিন্তু যার মধ্যে সে আশ্রয় নিয়েছিল সেই ব্যাকটেরিয়াটাকে সে মেরে ফেলছে, সে ব্যাকটেরিয়াটা নষ্ট হয়ে যাচ্ছে। ব্যাকটেরিয়ার পুরা ভেতরে যা কিছু ছিল সবকিছু কিন্তু ভাইরাস নিয়ন্ত্রণ নিয়ে সবকিছুকে কাজে লাগিয়ে সে তার নিজের অনেকগুলো অনুরূপ তৈরি করছে। তাহলে এই জন্য এই ভাইরাসগুলোকে বলা হচ্ছে ব্যাকটেরিওফাজ, মানে ওই ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলার মতো ক্ষমতা রাখছে যে ভাইরাসগুলা। তাহলে এরকমই একটা ফাজ ভাইরাস যার নাম হচ্ছে টি2 ব্যাকটেরিওফাজ যেটা আছে,
এটার গঠন বর্ণনা করেছিলেন একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে টুয়ার্ট বিজ্ঞানী। তো এটার গঠনটা হচ্ছে দুটো অংশে বিভক্ত, মাথা এবং লেজ। তোমরা মনে হয় এসএসসি লেভেলে এই চিত্রটা এঁকে আসছো, টিটু ভাইরাসটা, আমার যতটা সম্ভব মনে আছে। এরপরেও আমার সাথে একটু এঁকে নাও, সাথে সাথে এঁকে নাও, তাহলে তোমার আঁকা হয়ে যাবে। টিটু ভাইরাস প্রথম হচ্ছে তুমি তার মাথা যেটা আছে ষড়ভুজ আকৃতি করে তার একটা মাথার মতো গঠন তুমি তৈরি করবা, ষড়ভুজ আকৃতি, 6 কোণা আকৃতি, ঠিক আছে, ষড়ভুজ আকৃতির। এটা অনেকটা প্রিজমের মতো। প্রিজম জিনিসটার সাথে তোমাদের এখনো পরিচয় হয়েছে কিনা বলতে পারি না। প্রিজমটা হচ্ছে ফিজিক্সে যখন তোমরা প্র্যাকটিক্যাল করো তখন হচ্ছে কাচের একটা পিরামিডের মতো একটা ছোট্ট একটা জিনিস থাকে, যেটার ভিতর দিয়ে তোমার যে আলোর যে প্রতিসরণ আছে এগুলো দেখানো হয়, ঠিক আছে, ছোট্ট কাচের পিরামিডের মতো। এটাকে বলা হয় হচ্ছে তোমার প্রিজম, এরকম 3 কোণা, ঠিক আছে, যার ভিতর দিয়ে আলো প্রবেশ করলে যে অনেক সময় বেঁকে যায়, এরকম দেখা যায়। তাহলে এটা হচ্ছে এই টিটু ভাইরাস যেটা আছে, টিটু ভাইরাসের গঠনটা হচ্ছে ওরকম পিরামিডের মতো, অনেকটা প্রিজমের মতো, অনেকটা উপরের দিকটা, অর্থাৎ এটা বহুভুজ আকৃতির। তাহলে এখন যেটা আঁকছি সেটা হচ্ছে তার লেজ, মাথা অংশ আঁকা শেষ। আঁকা শেষ না, মাথার ভিতরে আরো অনেক কিছু আছে, তার অনেক কিছু, মানে একটা ডিএনএ আছে, সেটা আঁকবো। মাথার থেকে লেজটা একটু লম্বা থাকে। এদের যে শেপটা আছে, দেহের যে গঠনটা আছে, যে মাথা এবং লেজ যুক্ত, এই শেপটাকে বলা হচ্ছে ট্যাডপোল শেপ। ট্যাডপোল শেপ অর্থাৎ ব্যাঙাচি আকৃতি বলা হচ্ছে। ব্যাঙের যে ছোট বাচ্চাগুলো আছে, যেটাকে ব্যাঙাচি বলছি, এরা যেরকম মাথা এবং লেজ যুক্ত থাকে, এই টিটু ভাইরাস যেটা আছে এরাও কিন্তু এরকম মাথা এবং লেজ যুক্ত, সেজন্য এই আকৃতিটাকে বলা হচ্ছে কি ট্যাডপোল আকৃতি। নিচের দিকে এরকম একটা বেস প্লেট থাকে যেখান থেকে কিছু কাটার মতো অংশ বের হয়ে থাকে। এছাড়া মাকড়সার যে পা থাকে, এরকম মাকড়সার পায়ের মতো করে 6টা এরকম পায়ের মতো গঠন থাকে, এটাকে বলা হচ্ছে স্পর্শক বলা হচ্ছে। পায়ের মতো যে গঠনটা আছে এটাকে বলা হচ্ছে স্পর্শক। স্পর্শকের সংখ্যা নির্দিষ্ট সবসময় 6টা, কিন্তু নিচে কাটার মতো যে অংশটুকু আছে স্পাইক, স্পাইকের সংখ্যা নির্দিষ্ট না। তারপর তার দেহের উপরের দিকে এরকম একটা চাকতি থাকে, যদি এটা হচ্ছে লম্বচ্ছেদ, এটা হচ্ছে টিটু ভাইরাসের লম্বচ্ছেদ। চাকতি মানে কি? চাকতিটা হচ্ছে টিটু ভাইরাসটা যদি এরকম হয়, ঝড়ো ভাইরাসটা হচ্ছে এরকম, ঠিক আছে, তাহলে এই গলার কাছে এরকম এটা হচ্ছে চাকতির মতো হয়ে থাকে, গোল করে এরকম ঘিরে ধরে থাকে, এটাকে বলা হচ্ছে চাকতি বা কলার বলা হচ্ছে। এটাকে কিন্তু এরকম করে আঁকা হয়েছে। তাহলে মাথা এবং লেজ আঁকা হয়েছে, কিন্তু মাথার ভেতরে যে ডিএনএ আছে সেটা এখনো আঁকা হয়নি। মাথার ভেতরে ডিএনএ যেটা আছে এটা দ্বিসূত্রক অবস্থা থাকে, ফিতার মতো করে, এবং হচ্ছে এরকম বাঁকা হয়ে থাকে, আংটির মতো এরকম বাঁকা হয়ে থাকছে। এখন দ্বিসূত্রক, তুমি এখানে আরেকটা আঁকবা, স্ট্যান্ড এখানে আরেকটা আঁকবা, জাস্ট এটার সাথে পেঁচিয়ে দিবা। পেঁচিয়ে দিয়ে দিবা, দ্বিসূত্রক ডিএনএ পেঁচি অবস্থায় আছে বা আংটির মতো করে আছে। তাহলে এবার নামগুলো আমরা লিখে ফেলি। প্রথমত বললাম এর দেহ যেটা আছে এটাকে 2টা অংশে বিভক্ত করা হচ্ছে। এক হচ্ছে তার মাথা, এই এতটুকু অংশ হচ্ছে মাথা, আর নিচের দিকে যেটা আছে এটাকে বলা হচ্ছে লেজ। মাথা এবং লেজ এই 2টা অংশ হচ্ছে বিভক্ত। মাথার অংশ যেটা আছে এটা দৈর্ঘ্য, এখান থেকে এতটুকু দৈর্ঘ্য হচ্ছে প্রায় তোমার দেখা যায় 93 থেকে প্রায় হচ্ছে 100 ন্যানোমিটার, 93 থেকে 100 ন্যানোমিটার পর্যন্ত হতে পারে। আর মাথার প্রস্থ যেটা আছে, এই প্রস্থ হচ্ছে 65 ন্যানোমিটার। আর লেজ যেটা আছে, লেজের দৈর্ঘ্য হচ্ছে তোমার এরকম, এখান থেকে এই পর্যন্ত লেজের দৈর্ঘ্যটা হচ্ছে ওই মাথার থেকে বেশি থাকে, 95 থেকে 110, 95 থেকে 110 ন্যানোমিটার। আর লেজের প্রস্থ যেটা আছে, যদি এইভাবে দেখো যে লেজের প্রস্থটা কত, লেজের প্রস্থ হচ্ছে তোমার প্রায় 15 থেকে 25 ন্যানোমিটার পর্যন্ত হতে পারে। এটা লেজের প্রস্থটা মানে এইভাবে 15 থেকে 25 ন্যানোমিটার।
আচ্ছা, এরপর যেটা দেখো লেজের এখানে মাথার ভিতরে আর কি আছে, মাথাটাকে শেষ করি। তারপর মাথার অংশটা হচ্ছে ভেতরে আমরা এরকম দ্বিসূত্রক একটা হচ্ছে ডিএনএ দেখতে পাচ্ছি। এই ডিএনএ এর মধ্যে প্রায় তোমার 150 রকমের জিন আছে। একটা টিটু ভাইরাস প্রায় 150 রকম জিন সে ধারণ করছে। আর এই 150 রকম জিন তৈরি করতে এখানে নিউক্লিওটাইড প্রয়োজন হয় হচ্ছে প্রায় তোমার 60,000, 60,000, ঠিক আছে। তো এখানে প্রায় 60,000 এখানে নিউক্লিওটাইডের প্রয়োজন হচ্ছে এই 150টা জিন তৈরি করতে। আর বাইরের যে আবরণ দেখতে পাচ্ছ, মাথার বাইরের আবরণ, যেটা সম্পূর্ণ প্রোটিন দিয়ে নির্মিত। নীল কালি দিয়ে যতগুলো অংশ আঁকা আছে এখানে সবগুলো অংশ হচ্ছে প্রোটিন দিয়ে নির্মিত এখানে টিটু ভাইরাসের বেলায়। এরপর এই ভেতরের জায়গাটা যেটা তুমি খালি দেখতে পাচ্ছ, এটা একেবারেই ফাঁকাই থাকছে, এই জায়গাটা ভরাট থাকছে না। তো একটা টিটু ভাইরাসের যতটুকু ওজন, তার যে আণবিক ওজন যেটা আছে, তার 50% ওজনই হচ্ছে তার ডিএনএ এর ওজন। আচ্ছা, এরপর আসি তার লেজের যে অংশটুকু আছে। লেজের মধ্যে আমরা বিভিন্ন অংশ দেখতে পাচ্ছি, যেমন গলার কাছে যেটা আছে সেটা হচ্ছে তার কলার, নিচে তো লম্বা লেজ। আর নিচের দিকে মাকড়সার পায়ের মতো যে অংশগুলো আছে এটাকে বলা হচ্ছে কি স্পর্শক বলা হচ্ছে। এই স্পর্শক দিয়ে হচ্ছে যখন সে একটা ব্যাকটেরিয়ার গায়ের উপর যখন সে বসে, এই স্পর্শক দিয়েই হচ্ছে, স্পর্শকের সাহায্যে হচ্ছে ওই ব্যাকটেরিয়ার কোষের উপরে বসার জন্য সে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া করে এবং তখন তাদের মধ্যে একটা আকর্ষণ কাজ করে, সে ওখানে বসতে পারে এই স্পর্শকের সাহায্যে, মাকড়সার যে পায়ের মতো আছে। আচ্ছা, এরপর নিচের দিকে যেটা আছে একটা বেসের মতো দেখতে পাচ্ছি, একটা প্ল্যাটফর্মের মতো, স্টেজের মতো দেখতে পাচ্ছি। এই স্টেজটাকে বলা হচ্ছে, মাঝখানে যে জায়গাটা, ঠিক আছে, এই স্টেজটাকে বলা হয় হচ্ছে বেস প্লেট। এটা হচ্ছে বেস প্লেট। আর এই বেস প্লেটের নিচের দিকে কিছু ছোট ছোট কাঁটা দেখতে পাচ্ছি, গোলাপ গাছের কাঁটা বা বড়ই গাছের কাঁটার মতো ছোট ছোট কিছু কাঁটা দেখতে পাচ্ছি। এইগুলাকে বলা হয় হচ্ছে স্পাইক। ছোট ছোট যে কাঁটাগুলো আছে এটা বলছে স্পাইক। তাহলে আমরা এতক্ষণ যেটা নিয়ে আলোচনা করলাম এটার নাম হচ্ছে কি টি2 ভাইরাস, ঠিক আছে। বাট আমি শুধু টি2 লিখে রাখলাম, এটা টি2 ব্যাকটেরিওফাজ ভাইরাস এটার নাম, বা শুধু টি2 ভাইরাস লিখলাম তাহলে হবে। তাহলে টি2 ভাইরাস এবং হচ্ছে টিএমভি ভাইরাস দুইটাই হয়ে গেছে। একটা জিনিস দেখো দুজনের মধ্যে মিলটা কি, একটা মিল হচ্ছে দুইজনেরই হচ্ছে নিউক্লিক অ্যাসিড, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ, এটা একটু অমিল। এখানে দুজনের দেহে শুধুই ডিএনএ, নিউক্লিক অ্যাসিড এবং হচ্ছে তোমার প্রোটিনের আবরণ দিয়ে গঠিত, এখানে এক্সট্রা কোনো আবরণ নাই। এখানেও বাইরের দিক যেটা আছে প্রোটিন দিয়ে গঠিত, আবার এই টিএমভি যেটা আছে টিএমভিরও বাইরে যতটুকু অংশ আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা প্রোটিনের লেয়ার, আবরণ। আর পার্থক্য হচ্ছে টিএমভি যেটা সেটা হচ্ছে একটা আরএনএ ভাইরাস, আর টি2 যেটা এটা হচ্ছে একটা ডিএনএ ভাইরাস। এখন আসি হচ্ছে নোভেল করোনা ভাইরাস। নোভেল করোনা ভাইরাস নামটা কোথেকে আসছে? করোনা ভাইরাস যদি বলি, নোবেল করোনা, নোবেলের কথা একটু পরে বাদ দিই। করোনা হচ্ছে যে সমস্ত ভাইরাসের আকৃতি গোল। তাহলে তোমরা একটু আমার সাথে তোমাদেরকে আঁকতে হচ্ছে, কারণ চিত্রটা মনে হয় তুমি বইয়ে পাচ্ছ না। তাহলে জাস্ট একটু গোল করে এঁকে নাও। করোনা ভাইরাসের ছবি তো দেখতে দেখতে মনে হয় তোমরা বোর হয়ে গেছো পেপারে দেখতে দেখতে, ঠিক আছে। শুধু বাইরের গঠনটাই দেখানো হয় পেপারে, ভেতরের গঠনটা কিন্তু সাধারণত দেখায় না। আমি এখনো দেখিনি, কোথাও কোনো পেপারে দেখিনি, হয়তো আসতে পারে কোথাও। তবে তুমি নেটে পাবা, গুগলে পাবা, গুগলের কাছে তো সবকিছু আছে, তাই না? তুমি গুগলে পাচ্ছ। তাহলে এখানে এটা এই লেয়ারটা একটু মোটা করে আঁকি, কারণ এখানে অনেক কিছুই থাকবে। তাহলে এরকম তুমি দুইটা লেয়ার করে প্রথম একটা সার্কেল আঁকো গোল করে। যেটা বলতে চাচ্ছিলাম যে করোনা ভাইরাস, ঠিক আছে, করোনা শব্দের অর্থ হচ্ছে মুকুট আকৃতি। আগের দিনে রাজাদের যে মুকুট ছিল, মুকুটের উপর দিকে কাটার মতো করে স্পাইক হয়ে থাকতো না, অর্থাৎ মুকুটের উপরের দিকে এই জায়গাটা এরকম খাড়া হয়ে স্পাইকের মতো করে হয়ে থাকতো না। তাহলে যে ভাইরাসগুলো আকৃতি হচ্ছে এরকম গোল এবং যেখান থেকে এই মুকুটের মতো করে এরকম চারপাশে স্পাইক বের হয়ে আছে, এই ভাইরাসগুলোকে একসাথে করে বলা হয়, মানে বিভিন্ন ভাইরাসের একটা দল, এটাকে বলা হয় হচ্ছে করোনা ভাইরাস। করোনা ভাইরাস মানে কিন্তু একটা ভাইরাস না, করোনা ভাইরাস মানে অনেকগুলো ভাইরাস। কি কি আছে? সার্স, মার্স, সোয়াইন ফ্লু, ইনফ্লুয়েঞ্জা, এবং বর্তমানে যেটা আছে এটার নাম হচ্ছে নোভেল করোনা ভাইরাস।
করোনা ভাইরাসের একটা বর্তমানে যে একটা রূপ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নোভেল করোনা ভাইরাস। কিন্তু শুধু করোনা ভাইরাস বললে বোঝানো হবে যে গোল আকার স্পাইক যুক্ত যে ভাইরাসগুলা ফ্লু জাতীয় সমস্যা তৈরি করছে, সর্দি কাশি বা শ্বাসতন্ত্রে আক্রমণ করছে, এই ভাইরাসগুলোকে বলা হয় হচ্ছে করোনা ভাইরাস। অধিকাংশ ভাইরাসে কিন্তু এখানে যে ভাইরাসগুলোর কথা বলেছি, সোয়াইন ফ্লু, তারপরে যে তোমার বার্ড ফ্লু, এই যে ভাইরাসগুলোর নাম বলছে সবগুলো কিন্তু একই টাইপের, ঠিক আছে, গোলাকার। আচ্ছা, এখন গঠনটা দেখো। প্রথমত এদের মতো এখানে যেরকম একটা নিউক্লিক অ্যাসিড ছিল, বাইরে একটা প্রোটিনের লেয়ার ছিল, এখানে কিন্তু তাই আছে। তাহলে সেই নিউক্লিক অ্যাসিডটা কোথায়? এখানে নিউক্লিক অ্যাসিড হিসেবে যেটা থাকে সেটা হচ্ছে একটা আরএনএ থাকে ভেতরে, এরকম করে আরএনএটা স্পাইরাল করে থাকে, দুইটা মাথা যুক্ত হয় না, দুইটা মাথা আলাদা হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে তার আরএনএ, তার নিউক্লিক অ্যাসিড হিসেবে এখানে আমরা পাচ্ছি কি আরএনএ পাচ্ছি। আর এখানে দেখো নিউক্লিক অ্যাসিডের চারপাশে কি ছিল? প্রোটিন ছিল, যেটাকে বলেছিলাম ক্যাপসিড। এখানেও ক্যাপসিড আছে। এই ক্যাপসিড গুলো হচ্ছে এই যে স্পাইরাল গুলো দেখতে পেয়েছো, এই স্পাইরালের সাথে এইভাবে থাকছে। এগুলো কিন্তু একটা প্রোটিন, এগুলো প্রোটিনের একটা লেয়ার, যেগুলোকে বলছে ক্যাপসিড বলা হচ্ছে। আর একটা করে তুমি ক্যাপসুমিয়ার তাকে বলতে পারো। এরকম রিং এর মধ্যে এরকম থাকছে। তাহলে এই এতটুকু জায়গা, ভেতরের জায়গাটুকু এদের সাথে আমার মিল আছে, যে এদের যেরকম মাঝখানে এরকম আছে হচ্ছে নিউক্লিক অ্যাসিড আছে, তার চারপাশে প্রোটিন আছে, বা যে নিউক্লিক অ্যাসিড আছে চারপাশে প্রোটিন আছে, ঠিক একই রকম ভাবে এখানে নিউক্লিক অ্যাসিড হিসেবে আছে হচ্ছে আরএনএ আছে। আর আরএনএ গুলোকে ঘিরে ধরে রেখেছে হচ্ছে কিছু প্রোটিনের অণু ধরে রেখেছে, যেগুলোকে আমরা বলবো যে ক্যাপসিড বলবো। এখন এক্সট্রা যেটা আছে করোনা ভাইরাসের একটা যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে তাদের এই প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড ছাড়া উপরে আরেকটা আবরণ পাই। ভাইরাসের প্রথম ক্লাসে তোমাদের আমি একটা কথা বলেছিলাম যে ভাইরাস অকোষীয়, এটা কোনো কোষ না। একটা কোষ হতে গেলে তাকে কোষ প্রাচীর থাকতে হবে, প্লাজমা মেমব্রেন থাকতে হবে। এটা কিন্তু প্লাজমা মেমব্রেন না, উপরে একটা আবরণী প্রোটিন দিয়ে নির্মিত একটা বিভিন্ন রকম গ্লাইকোপ্রোটিন, অর্থাৎ গ্লুকোজ, প্রোটিন, কিছু লিপিড থাকলে থাকতে পারে, এরকম পদার্থ দিয়ে উপরে গঠিত একটা আবরণ জাস্ট। তাহলে এই আবরণটা কেমন থাকছে দেখো। সবটা আঁকা তো সম্ভব না, এখানে আবরণের মধ্যে আমরা প্রথমত এখানে কয় ধরনের জিনিস আমি দেখি, 1 2 3, ঠিক আছে, প্রায় 1 2 হ্যাঁ 3 ধরনের গঠন আমরা দেখতে পাই। একটা হচ্ছে এরকম গঠন থাকে, উপরের দিকে তুমি দেখবা এরকম 3টা মাথা যুক্ত এক ধরনের কাটার মতো অংশ দেখতে পাও। 3টা মাথা যুক্ত একটা কাটার মতো অংশ এই ভিতরের দিকে চলে যায়, মনে হবে যে কোনো ফুলের কড়ি এরকম উপরের দিকে আছে, ঠিক আছে। তাহলে এরকম 2 3টা একটু এঁকে নিচ্ছি, জাস্ট উপরে 3 মাথা যুক্ত থাকছে। এটা একটু বেশি লম্বা হয়ে গেছে, আবার ওখানে দিচ্ছি 3 মাথা যুক্ত। এগুলোকে বলা হয় হচ্ছে স্পাইক। 3 মাথা যুক্ত যে গঠনগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলা হচ্ছে স্পাইক। আর এই স্পাইকের ফাঁকে ফাঁকে তুমি দেখবা যে চিত্রের মধ্যে তুমি যেটা দেখতে পাও, উপরে তো অনেক বড় বড় কিছু কাটার মতো দেখতে পাও, তার চেয়ে খাটো আরো কিছু কাটার মতো অংশ দেখতে পাও, যেটা সংখ্যা একটু কম থাকে। এগুলা আবার তোমার 5 মাথা যুক্ত হয়, ছোট ছোট যেগুলা লবঙ্গের মতো, ঠিক আছে। তোমাদের মায়েরা যারা আছে রান্না করতে গেলে, মাংস রান্না করতে গেলে একটা মশলা ব্যবহার করে, লবঙ্গ বলা হয়, লং বা লবঙ্গ বলা হয়। এই ছোট ছোট লবঙ্গের মতো ছোট্ট ছোট্ট এরকম অংশ থাকে, এগুলাকে বলা হচ্ছে এনভেলাপ। ছোট্ট যেগুলো আঁকলাম, যেগুলোর মাথাটা এরকম 5টা ভাগ থাকে, এটাকে বলা হচ্ছে এনভেলাপ। তাহলে এনভেলাপ এবং স্পাইক, আমি নামগুলো একটু পরে লিখছি, ঠিক আছে। এনভেলাপ এবং স্পাইক ছাড়া বাকি এই পুরোটা জায়গা, যতগুলো জায়গা খালি থাকবে, ঠিক আছে, এগুলোর ফাঁকা ফাঁকা জায়গায় কিছু প্রোটিন থাকে, যে প্রোটিনগুলো দেখতে হচ্ছে এরকম কলসের মতো আকৃতির, পুরোটা জুড়ে এরকম কিছু প্রোটিন থাকছে। এই প্রোটিনগুলোকে বলা হচ্ছে মেমব্রেন প্রোটিন, ঠিক আছে। তাহলে এরকম কলসের মতো আকৃতি যেগুলো, এগুলো হচ্ছে মেমব্রেন প্রোটিন। তাহলে এরকম করে তার পুরাটা জায়গায় কিন্তু এভাবেই তৈরি, এইভাবেই গঠিত। তাহলে আমি সময়ের অভাবে এখানে সবটা আঁকছি না, এখন শুধু নামটা লিখছি। তার মধ্যে যেটা বললাম, সবার প্রথমে আসে বাইরে যেটা আমি এঁকেছি, এই যে সবচেয়ে বড় বড় যে মুকুটের কাটার মতো যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোকে বলা হচ্ছে স্পাইক। এটা হচ্ছে স্পাইক। এই স্পাইকগুলো কি দিয়ে গঠিত? কিছু গ্লাইকোপ্রোটিন। এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন মানে কি? গ্লাইকোপ্রোটিন মানে হচ্ছে
গ্লুকোজ প্লাস প্রোটিন, ঠিক আছে, এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিনের ট্রাইমার, গ্লাইকোপ্রোটিন ট্রাইমার। আচ্ছা এরপর আসি এই ছোট্ট ছোট্ট যে লবঙ্গ আকৃতির যেগুলো আছে, কাটার মধ্যে ছোট্ট ছোট্ট কিছু প্রোটিন আছে, এটাও প্রোটিন তোমার। এই প্রোটিনগুলোকে বলা হয় হচ্ছে, বললাম এনভেলপ, ঠিক আছে, এনভেলপ। তাহলে এই এনভেলপ জিনিসটা কি? এনভেলপ হচ্ছে স্মল মেমব্রেন প্রোটিন। এনভেলপ হচ্ছে ছোট্ট মেমব্রেন প্রোটিন, এটা হচ্ছে পেন্টামার, ছোট মেমব্রেন প্রোটিন, এরা হচ্ছে কি বললাম পেন্টামার। ওটা ছিল কি ট্রাইমার, আর এটা হচ্ছে পেন্টামার। দেখা যায়, দেখা যায়। আচ্ছা এখন আরেকটা বাকি রয়ে গেছে, কিন্তু এই যে এখানে আমি পুরোটা দেয়াল জুড়ে এরকম যে ছোট্ট ছোট্ট যে আরো কিছু প্রোটিন এঁকেছিলাম, যেগুলো কলসের মতো আকৃতি ছিল, সংখ্যায় অনেক বেশি, এই জিনিসগুলোর নাম হচ্ছে কি জাস্ট মেমব্রেন প্রোটিন। এগুলো হচ্ছে মেমব্রেন প্রোটিন। এটা হচ্ছে বাইরের আবরণটা, এই জিনিসগুলো থাকছে। আর ভেতরে কি থাকছে? স্পাইক। আচ্ছা ভেতরে কি থাকছে? আমার কাছে কেন জানি মনে হচ্ছিল স্পাইক বানানটা কি ঠিক আছে কিনা, এরকম মনে হচ্ছে, পরে দেখলাম যে না ঠিকই আছে। আচ্ছা ভেতরে হচ্ছে এই যে রিং এর মতো করে ছিল যে, ওটাকে কি বলেছি? ওটা হচ্ছে তার এক সূত্রক, এই যে নীল রঙের যেটা আছে, যেটা এরকম পেঁচিয়ে আছে, একটা স্প্রিং এর মতো করে পেঁচিয়ে আছে যেটা, এটা হচ্ছে এক সূত্রক আরএনএ। এটা হচ্ছে এক সূত্রক আরএনএ। আর এই এক সূত্রক আরএনএ গুলোর উপর যে প্রোটিনের যে আবরণটা আছে, আরএনএটা কি, এটাকে কি বলা হয়? এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। ডিএনএ এবং আরএনএ এগুলোকে কি বলা হয়? এগুলো হচ্ছে নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে। তো এই যেহেতু এটা হচ্ছে ভেতরে আছে নিউক্লিক অ্যাসিড, এবং এই নিউক্লিক অ্যাসিডের সাথে যে প্রোটিনগুলো যুক্ত থাকে, এটাকে আমরা কি বলা হয়? ক্যাপসিড বলি। তাহলে এখানে যে প্রোটিনগুলো লেগে আছে, এটাকে বলা হয় হচ্ছে নিউক্লিও ক্যাপসিড বলা হচ্ছে। নিউক্লিক অ্যাসিডের সাথে লেগে আছে, সো এর নামের সাথে কি আসছে? নিউক্লিও। আর নিজে হচ্ছে একটা প্রোটিনের আবরণ, সো এটাকে বলা হচ্ছে কি নিউক্লিও ক্যাপসিড। তাহলে আমি লিখছি এটা হচ্ছে কি নিউক্লিও ক্যাপসিড। আর বেশি কিছু এটার মধ্যে আর কিছুই নাই। এখন একটু নামটাই লেখা হয় নাই। এটা হচ্ছে কি নোভেল করোনা ভাইরাস। এরপর গঠনটা আমি বলছি, আবারও বলছি, এটা হচ্ছে নোভেল করোনা ভাইরাস। নোভেল করোনা ভাইরাসের বর্ণনা একটু দিয়ে নিই, যাতে স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন আছে একটু পরে নাও, আমি আগে এটা শেষ করিনি। তারপর বললাম যে এটা হচ্ছে মুকুট আকৃতির, গোল আকৃতির, এবং যেটা হচ্ছে বাইরের দিকে মুকুটের মতো করে স্পাইক থাকে, এই ভাইরাসগুলোকে বলা হচ্ছে করোনা ভাইরাস বলা হচ্ছে। তো এই এখন পর্যন্ত এই করোনা ভাইরাসের মধ্যে সদস্য সংখ্যা আবিষ্কৃত হয়েছে 60টার মতো আবিষ্কৃত হয়েছে। সর্বশেষ হচ্ছে এই নোভেল করোনা যেটা আছে সেটা হয়েছে। এদের ব্যাস যেটা আছে, এই ব্যাসটা হচ্ছে প্রায় 400 ন্যানোমিটার ব্যাসটা। আর এখান থেকে বাইরের দিকে কিছু প্রোটিন নির্মিত কিছু স্পাইক বাইরে একটু বের হয়ে থাকে, একটা আবরণ তৈরি করছে, কিছু প্রোটিন, তারপর হচ্ছে কিছু গ্লুকোজ, এগুলো দিয়ে হচ্ছে বাইরে একটা আবরণ তৈরি হচ্ছে। আর ভেতরের দিকে কি আছে? ভেতরের দিকে হচ্ছে তার যে নিউক্লিক অ্যাসিড যেটা আছে, নিউক্লিক অ্যাসিড অর্থাৎ হচ্ছে এখানে এক সূত্রক আরএনএ আছে। আর এই নিউক্লিক অ্যাসিডের উপর হচ্ছে, অর্থাৎ এই আরএনএ এর উপর কিছু প্রোটিন ঘিরে ধরে রাখে, এই প্রোটিনগুলোকে বলা হচ্ছে কি নিউক্লিও ক্যাপসিড বলা হচ্ছে। জাস্ট এটাই। আর এই যে তার যে এই আরএনএ আছে, এই আরএনএ এর কিছু কিছু কোয়ালিটি আছে। কোয়ালিটিগুলো কি কি? এক নাম্বার হচ্ছে এরা মিউটেশন করতে পারে। মিউটেশন মানে কি? এর আগে ক্লাসে মনে বলে গিয়েছিলাম, মিউটেশন হচ্ছে ডিএনএ এর বা আরএনএ এর কোনো জায়গায় হঠাৎ করে কোনো একটা অংশের পরিবর্তন ঘটায়। এখানে যে তোমার নাইট্রোজেন ক্ষারকগুলো ছিল, যে নিউক্লিওটাইডগুলো ছিল, কিছু নিউক্লিওটাইড যদি মুছে যায়, মুছে যে এই জায়গাতে নতুন করে অন্য আরেকটা নিউক্লিওটাইড বসিয়ে নেয়, ঠিক আছে। এইভাবে নতুন যেগুলো হচ্ছে এগুলোকে
এগুলো মানে কোনো একটা ডিএনএ বা আরএনএ তে এরকম হঠাৎ করে পরিবর্তন হওয়াকে বলা হয় হচ্ছে মিউটেশন বলা হচ্ছে এই জিনিসটাকে। তো এরা মিউটেশন করতে পারে, সেই কারণে কিন্তু এই যে দেখো যে প্রথম যে ভাইরাস দিয়ে আমরা আমাদের বাংলাদেশের যারা এটা আসছিল যখন প্রথম, তখন একরকম ছিল, লক্ষণগুলো একরকম ছিল, বা তাদের সংক্রমণ করার যে ক্ষমতা সেটা একরকম ছিল। এখন সর্বশেষ যেটা আসছে ডেল্টা, ঠিক আছে, ডেল্টার পরে নাকি আবার প্লাস, মানে ডেল্টা যেটা ছিল, যেটা ইন্ডিয়ায় প্রকোপ সৃষ্টি করেছে, সেটা কিন্তু আরো শক্তিশালী হয়ে গেছে। সেটার সাথে যুক্ত হচ্ছে ডেল্টা প্লাস, তার থেকে আবারও সে মিউটেশন করে ফেলছে। ইন্ডিয়ার যে ভেরিয়েন্টটা ছিল সেটা হচ্ছে ডেল্টা, ওটা আবারও মিউটেশন করে ফেলছে। এই তার যে এই যে জিন যেটা আছে এখানে, যে আরএনএ যেটা আছে এখানে, যেগুলো আছে ওগুলো আবার সে চেঞ্জ করে ফেলছে, চেঞ্জ করে এখন হচ্ছে ডেল্টা প্লাস। আরো ভয়াবহ হয়ে দাঁড়াচ্ছে তারা। আবার মাঝে মাঝে তারা ডিলেশন করতে পারে। ডিলেশন মানে হচ্ছে কিছু অংশ একেবারে মুছে যেতে পারে, মানে এখানে আর কিছুই আসলো না, একেবারে মুছে গেল, ডিলেশন, ডিলেট। তখন আবার হয় কি, ওটা সংক্রমণ ক্ষমতা কমে আসে। আসলে সবকিছু সৃষ্টিকর্তার ইচ্ছা, এগুলো সবকিছু সৃষ্টিকর্তার তৈরি, ঠিক আছে, সবকিছু সৃষ্টিকর্তার ইচ্ছা। আরেকটা জিনিস বলা হয় যে যে কিছু কিছু ভাইরাস আছে যেগুলো হচ্ছে তৈরি করা, ঠিক আছে, বলা হয় যে এমন কিছু ভাইরাস আছে যেগুলো হচ্ছে তৈরি করা। তৈরি করা মানে কি ল্যাবে তৈরি করলাম এভাবে তৈরি করলাম না। তৈরি করা মানে হচ্ছে জিনিসটা ছিল, ঠিক আছে, এমন না যে আমি অক্সিজেন, হাইড্রোজেন, ঠিক আছে, নাইট্রোজেন মিলে একটা ভাইরাস তৈরি করলাম। নো, ভাইরাসটা ছিল কিন্তু এটার যে জিন আছে এগুলাকে ইমপ্রুভ করা হয়েছে আক্রমণ করার জন্য, এরকম, ঠিক আছে। এটা বলা হয়, বিভিন্ন ভাইরাস আছে এরকম, বা এটা এগুলা তোমার গবেষণা যখন করা হয় সেটাকে তো তোমার পজিটিভ কাজের জন্যই ব্যবহার করা হয়, তাই না? এখন এটা কোনটা কিভাবে কোনটা হয়েছে, এটা কি হাইব্রিড করা নাকি এটা অরিজিনালি এরকমই ছিল, সেটা একমাত্র সৃষ্টিকর্তাই বলতে পারবেন। তাহলে আমার লেকচারটা আজকে এখানেই শেষ হলো। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তুমি চাইলে প্রশ্ন করতে পারো। অনেকখানি সময় আছে, 5 মিনিট সময় এখনো বাকি আছে। তুমি চাইলেই প্রশ্নটা করতে পারো, হাত তুলতে হবে। ও আচ্ছা, স্ক্রিনশট নিবা, সেক্ষেত্রে আমি একটু দূরে সরে যাচ্ছি। যারা স্ক্রিনশট নিতে চাচ্ছ আমি একটু সাইডে দাঁড়িয়েছি, একটু স্ক্রিনশটটা নিয়ে নাও। ব্যাস। আর হচ্ছে এবার যাদের প্রশ্ন আছে প্রশ্ন করতে পারো এখান থেকে, বা তুমি পড়তে গিয়েছো সেখানে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেখানে প্রশ্ন করতে পারো। আর আরেকটা কথা বলে রাখি, বাসায়ও যদি এরকম হয় যে পড়তে গিয়েছো কোনো একটা টপিক ভুলে গেছো, বুঝতে পারছো, ভুলে গেছো না, অথবা শব্দটার মানে বুঝতে পারো নাই, ঠিক আছে, পরিপাক করতে যে হঠাৎ করে মনে পড়লো, যে উদাহরণ দিচ্ছি আমি, যে ব্রুনার্স গ্রন্থি কি, ঠিক আছে, এরকম মনে পড়লো, তখন তুমি চাইলে মেসেঞ্জারে আমাকে এসএমএস পাঠাতে পারো। আমার মেসেঞ্জারের আইডিটার নাম হচ্ছে তানিয়া পাপড়ি, এর আগেও মনে বলে গেছি, তানিয়া পাপড়ি, TANIA PAPRI। তুমি ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠাতে পারছো না কারণ আমি ওই অপশনটা বন্ধ রেখেছি, কিন্তু তুমি মেসেজ পাঠাতে পারবা, সেই অপশনটা চালু আছে। এবং যার যে প্রবলেমটা, শুধুমাত্র ডাইরেক্ট সেই প্রবলেমটাই লিখে ফেলবা। এখানে সালাম বা কেমন আছেন কিছু লেখার দরকার নাই। তোমার জাস্ট সমস্যা হচ্ছে, তুমি জাস্ট প্রবলেমটা লিখে দিবা যে ম্যাডাম এটা কি। তাহলে যখন এটা লেখা থাকবে তখন বুঝবো, উপরে তো মেসেজ শো করে, ঠিক আছে, যে এটা প্রয়োজনীয় মেসেজ, আমি এটা দেখে নিব। কিন্তু যদি দেখি যে সালাম দিয়েছো কেমন আছে, তাহলে আমি ধরে নিব যে তার প্রয়োজন নাই, এমনি হয়তো গল্প করতে চাচ্ছে। কারণ অনেকেই বাকি সেকশনের যারা আছে অনেকে হয়তো মেসেজ পাঠায় এবং উত্তর দিই আমি। তাহলে এই কাজটা তুমি করতে পারো। আমি আবার বলে রাখছি, তানিয়া পাপড়ি আইডিটার নাম। আচ্ছা, যদি কারো প্রশ্ন থেকে থাকে তাহলে প্রশ্ন করতে পারো। আমি একটু বসে নিই এই ফাঁকে। আজকে আসলে একটা না দুইটা ক্লাস ছিল, এর আগেও একটা ক্লাস ছিল, সেজন্য একটু বসে নিলাম, যদিও ক্লাসে বসাটা ঠিক না। কার কোনো প্রবলেম নাই? সবাই সবকিছু বুঝতে পেরেছো না? খোঁজো খোঁজো খোঁজো, দেখো পরিবার থেকে কোনো প্রশ্ন আছে কিনা, এখান থেকে কোনো প্রশ্ন আছে কিনা। আর একটা কথা হচ্ছে, এই যে ক্লাসের পর যে 5 মিনিট সময় পাচ্ছ, 5 মিনিট কিন্তু অনেকখানি সময়, তখন যদি তুমি আর আচ্ছা, আগামী ক্লাসে আমি পড়াবো হচ্ছে লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্র, একটা ভাইরাসের সংখ্যা বৃদ্ধি কিভাবে হচ্ছে। তোমরা অবশ্যই এটা আগে দেখে আসবা, এটা আগে পড়ে আসবা, দেন আমি এটা তো তোমাদের ক্লাসে পড়াবো। তাতে হবে কি, তুমি সহজেই আমার লেকচারের পর তোমার মাথার মধ্যে সহজে ঢুকে যাবে, যদি আগে থেকে পড়া থাকে এই জিনিসটা, ভালোভাবে বুঝতে পারবা এটা। আর সময়টাকে কাজে লাগাও, মোবাইল নিয়ে বসে থেকো না, ঠিক আছে। এখনো হয়তো এরকম খুঁজলে আমি পেয়ে যাব যে তুমি জুম ক্লাসে ইন করে, ঠিক আছে, স্পিড ডায়ালে যে তুমি হয়তো ওখানে ফেসবুকিং করছো, চ্যাটিং করছো, এরকম কিন্তু খুঁজলেই পাওয়া যাবে, চাইলে। তুমি জানো
আমরা তোমাকে বিশ্বাস করছি, তোমার গার্জেন তোমাকে বিশ্বাস করছে, সে বিশ্বাসের মর্যাদা তোমরা রাখো। তোমরা যথেষ্ট বড় হয়েছো, আমরা তোমাদের বিশ্বাস করি। ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবা। আচ্ছা, তাহলে কারো কোনো প্রশ্ন নেই? তাহলে আমি ক্লাসটা এখানেই শেষ করব। আরো 1 মিনিট অপেক্ষা করছি যদি প্রশ্ন থেকে থাকে। এটা কি ভাষায় নাম লিখছো বাবা? আমি এটা বুঝতে পারিনি, কি তাতুল টাতুল কি জন্য, এটা কি ভাষায় নাম লেখা হয়েছে আমি ঠিক বুঝলাম না। রোল 72, তোমার নামটা তুমি এভাবে লিখেছো কেন? তোমারই তো প্রবলেম হবে, স্টাফ যে প্রেজেন্ট নিবে তোমার এই নাম তো সেইভাবে পড়তে পারবে না। এই ভাষাগুলো তো তোমরা এখন যারা জেনারেশনে আছো, এই মানে ইয়েগুলা ওয়ার্ড গুলা যেগুলো আছে, ঠিক আছে, সঠিকভাবে লিখবা। এর পরের দিন থেকে এভাবে লিখবা না। রাতুল নাকি এটা পেয়ে কিছু একটা নাম হবে, রাতুল টুটুল, ঠিক আছে। ঠিক আছে, তাহলে সময়টা এখানে শেষ করছি, ক্লাসটা এখানে শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।